কেনিত পুরনো ছোটখাটো অনেক কিছু একসাথে মিশিয়ে ভেবেছে। যে আনায়া হয়তো এই বিষয়ে আগেই জেনেছিল কিংবা বুঝতে পেরেছিল, তবে একটিবারও কি আমাকে জানানোর প্রয়োজন মনে হলো না? আমারও তো অধিকার ছিল, রাইট? সন্তানটা শুধু আনায়ার নয়, বরং আমারও ছিল। তবে আনায়া কেন? কেনিত জোরে জোরে শ্বাস পেল, কয়েকবার খানিকটা জড়তা নিয়ে ঠকিল। রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ডুবে যাচ্ছে সে। মনে মনে আবারও ভাবল যে এসবের জন্য আমি দায়ী কিনা। এতদিন পর্যন্ত নিজেকে কোনো কিছুর দায়ভার না দিলেও আজ দিতে হচ্ছে। মনে হচ্ছে এসব আমার জন্যই হয়েছে। আনার সাথে যা করার ছিল তা তো সে প্রথমেই করে নিয়েছিল, প্রয়োজনের চেয়ে বেশি হয়তো। কিন্তু পরবর্তীতে কেন সে বুঝতে পারেনি যে দুটো বিপরীত লিঙ্গের অস্তিত্বের মিলনে আরও একটি অস্তিত্বের সৃষ্টি হয়। তার তো এই নিয়ে আগেই ভাবা উচিত ছিল, তাই না? অথচ সে কিনা সবকিছুকে হেয়ালি ভেবেছে। সবকিছুতেই তার গা ছাড়া ভাবনা চিন্তার জন্যই আজ এমন ফল ভোগ করতে হচ্ছে। হ্যাঁ, হয়তো সব দোষ শুধু তারই, তার পাগলামির জন্যই তো কতগুলো অস্তিত্ব মিশে গিয়েছে, কতগুলো অস্তিত্ব আজ ভঙ্গুরে পরিণত হয়েছে। তার হিসেব কি কেনিত রেখেছে? না, রাখেনি। কারণ কেনিত কখনো নিজের কোনো কাজের জন্য অনুশোচিত হয়নি। সে যা করেছে তা সবসময় তার কাছে একদমই ঠিকঠাক মনে হয়েছে। কেনিত হয়তো আজ তার মনের কথাগুলো শুনতে ব্যস্ত, যে মন শুধু তাকে প্রতিনিয়ত সবকিছুর জন্য দোষারোপ করে যাচ্ছে। কিন্তু তার পাগলাটে মস্তিষ্ক এত বাগড়া দিয়ে বসলো, কেনিত আচমকা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়ে ভাবতে লাগলো সব দোষ শুধু তার একা হয় কি করে? আনাজ যেসব ভুক্তভোগী, সেও তো অনেক ছোট বয়সে সেসবের ভুক্তভোগী হয়েছে। মানা যায় যে কেনিত আনায়ার সাথে যা করেছে তা হয়তো অত্যন্ত বাড়াবাড়ি ছিল, কিন্তু সে কি পারতো না নিজের সন্তানের কথা ভেবে কিছুটা স্যাক্রিফাইস করার? কেনিত কি তাকে এতটাই কষ্ট দিয়েছিল যে আনায়া তাকে এভাবে শাস্তি দিল? কিভাবে নিজের সন্তানকে শেষ করলো ও? তবে কি আনায়া ওর বাবার মতো নিজ স্বার্থে সবকিছু করতে পারে? নিজ সন্তানকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না? কিন্তু আচমকা এসব ভাবতে গিয়ে অস্থির হয়ে উঠল। না, অনেক হয়েছে, এসব আর ভাবা যাবে না, নয়তো আবারও সবকিছু তালগোল পাকিয়ে যাবে। কিন্তু শুষ্ক ছোটজোড়া ভিজিয়ে কঞ্চি কাতরতা মিশিয়ে আনায়াকে ডাকলো। তারা আনায়ার কোনো সারা শব্দ না দিয়ে একই রকম ভাবে রয়ে গেল। কেনিত এবার খানিকটা আনার দিকে ঝুঁকে মাথা নিচু করে আনার নিস্তেজ হাতটা মুঠো করে ছুঁয়ে পুনরায় কাতর সরে পড়ল। তারা আনা এবার আলগোছে কেনিতের দিকে ফিরে তাকালো। আনায় ফিরতে কেনিত মুখ তুলে ওর দিকে তাকালো। আনা নিস্তব্ধ মলিন চেহারা চাহনিতে কেনিত আকস্মিক মুচকে হাসলো, অথচ তার লাল রাঙা চোখ জোড়া হতে এই যেন জল গড়িয়ে পড়বে। অথচ কেনিতের অশেষ প্রচেষ্টার দরুন তা হচ্ছে না। কেনিত আনার হাতটা দু হাতের মুঠোয় আরো শক্ত করে ধরল, অতঃপর বলতে লাগলো, তুই সব আগে থেকেই জানতি, তাই না? আনায়া কিছু বলল না, একই স্তব্ধ নজর ফেলে কেনিতের দিকে তাকিয়েছে। কেন করলি এমনটা? খুব বেশি কষ্ট দিচ্ছিলাম কি? কই, কখনো তো কিছু বলিসনি। তুই যাতে কষ্ট না পাস সে কারণে গত কয়েক মাস তোর আশেপাশেও ঘেঁষিনি আমি। বলেছিলাম তোর অনুমতি ব্যতীত আর তোর কাছে যাব না, আর তোর অস্তিত্বে নিজের অস্তিত্ব মেশাবো না। আমি আমার কথা রেখেছিলাম তারা। তবে কেন এমনটা করলি? কোনো আমাদের নতুন অস্তিত্বকে নিমিষে শেষ করে দিলি। ওকে কেন পৃথিবীতে আসতে দিলি না? মানলাম আমি অনেক খারাপ, পৃথিবীর জঘন্য মানুষরূপী জানোয়ারটা আমি, কিন্তু আমি ওকে পৃথিবীতে নিয়ে এলে আমি ওকে কষ্ট দিতাম না। না ওর পৃথিবীতে আসা নিয়ে আমি ওর মাকে কোনো কষ্ট দিতাম? আচ্ছা, আমি না হয় সত্যি অনেক খারাপ, আমাকে কষ্ট দিতে হয়তো তুই এই কাজ করেছিস, সব মানলাম। কিন্তু ও তো তোরও সন্তান ছিল, তুই তোর মা, তাই না? তাহলে মা হয়ে কি কেন এমনটা করলি? কই অনু আন্টি, আমার মা কেউই তো এমন ছিল না। তারাও মা ছিল, আর মা তো সন্তানের জন্য নাকি সব করতে পারে। তবে তুই কেন? কেনিত বলতে বলতে হাঁপিয়ে উঠল। তার এইটুকু বলতেই যেন শত কষ্ট পোহাতে হলো। শেষমেশ চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে আনার হাত থেকে কেনিতের দুহাত দ্বারা মুষ্টিতে পড়ল। কেনিতের সব কথাই আনা নির্বিকার চোখে পলকিন কেনিতের দিকে তাকিয়ে শুনছিল। অতঃপর কেনিত থেমে যেতেই আনা অস্পষ্ট স্বরে বলতে লাগলো, কি করেছি আমি? কেনিতের মাথার নিচের দিকে ঝুঁকেছিল। আনার কথা শুনে কেনিত ওর দিকে তাকালো। মুহূর্তেই আনার হাব ভাবে কেনিতের
চোখ মুখে গাম্ভীর্যের ছাপ পড়ল। কেনিত কিছু বলল না, বরং তার আগেই আনায়া স্তব্ধ চোখে জোড়ায় পানি এসে ভিড় করলো। আর আনায়াও বলতে লাগলো, ওরা কি চলে গিয়েছে? আর আসবে না আমাকে নিতে? আর আসবে ওরা? আর আসবে না ওরা? তাহলে আমি কি আর যেতে পারবো না? কেনিত বিস্ময়ের সুরে পড়ল। কি বলছিস এসব? আনায়ার চোখ হতে জল গড়িয়ে পড়ল। ও ঠোঁট উল্টে বলতে লাগলো, তার মানে ওরা আমাকে রেখেই চলে গিয়েছে? ওরা আর আসবে না আমাকে নিতে? কেনিত উদ্বিগ্ন হয়ে পড়ল। কি সব বলছিস? কার কথা বলছিস তুই? কে নিতে আসবে না? বাবা আর একটি ছোট্ট ছেলে, অনেক ছোট, আমায় মা বলে ডাকতো। বাবা আরও বলতো আমাকে ওদের সাথে নিয়ে যাবে। ওই ছোট্ট ছেলেটাও বলেছিল আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। আমি প্রথমে রাজি হইনি যেতে, ওরা অনেক জোর করেছে। আমি বলেছি আপনি অনেক রাগ করবেন। তখন বাবা বলল আপনার খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলতে, তাহলে নাকি আপনি আর আমাদের পথে বাধা দিতে পারবেন না। আমিও তাই করেছিলাম, কিন্তু লাভ হলো না। এরপর ওরা আমাকে বারান্দা থেকে ঝাঁপ দিতে বলল। এমনটা করলেই নাকি আমি ওদের কাছে চলে যাব। কিন্তু আমি ঝাঁপ দেওয়ার আগ পর্যন্ত ওরা আমার সাথেই ছিল, কিন্তু এখন পর্যন্ত ওরা আমার সাথে আর দেখা করতে আসেনি। এর মানে আমি আর ওদের সাথে যেতে পারবো না। ওরা আমায় সাথে নেয়নি, মিথ্যা বলেছে আমায়। আনায়া বলতে বলতে আচমকা ফুঁপিয়ে উঠল। এদিকে কেনিত পুরো বিস্ময়ের চোখে আনায়াকে দেখছে। আনায়া এসব কি বললো? সে কি ভাবছিল? আর আনায়া? কেনিত পুরো বাকরুদ্ধ হয়ে গিয়েছে। এসব শুনে ঠিক কি প্রতিক্রিয়া করবে তাও বুঝে উঠতে পারছে না। একদম হিতাহিত জ্ঞান শূন্য সে। দেখতে দেখতে আরো 20 দিন কেটে গেল। কেনিত এখন আনায়াকে নিয়ে তার সেই মৃত্যুপুরী স্বরূপ বাড়ি থেকে সরে এসে শহরের তার নিজস্ব অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছে, যেখানে মূলত কেনিতের থাকার কথা, কিংবা ইন্ডাস্ট্রির মানুষের কাছে কেনিতের আসল বাসস্থান হিসেবে পরিচিত। তবে অদ্ভুত বিষয় হলো, 4 তলা বিশাল এরিয়ার অবস্থিত বড়সড় বিল্ডিং এর পুরো 3 তলা জুড়ে কেনিতের থাকার ব্যবস্থা কিংবা অ্যাপার্টমেন্টটা বানানো। 4র্থ তলায় অনেকগুলো মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়ে ছোটখাটো স্টুডিওর মতো সাজানো। 2য় তলায় সকল কেনিতের প্রাপ্তি স্বরূপ অ্যাওয়ার্ড, নানান অ্যাস্থেটিক্স, ভিন্টেজ জিনিসপত্রে সাজানো গোছানো। আর নিচতলায় অপ্রয়োজনীয় জিনিস কিংবা ফাঁকা বললেই চলে। তবে এত সব কিছু যেন শুধু লোক দেখানোর মতো, কেননা কেনিত এখানে খুব কম সময় থেকেছে। তবে এখানে সে তার অনুপস্থিতিতে অন্য কাউকে থাকতেও দেয়নি। এবার আবারও এখানে সচরাচর তার বিশেষ অনুমতি ব্যতীত কেউ আসতেও পারেনি। যদিও এখানে তেমন বিশেষ কিছুই নেই। আনায়াকে এখানে নিয়ে আসার থাকার অবশ্য একটা বিশেষ কারণ রয়েছে। হসপিটাল থেকে আনায়াকে নিয়ে বাড়ি ফেরার পর কেনিত অনেক ভেবেচিন্তে আনায়াকে সরাসরি এখানে নিয়ে এসেছে। তার মতে ও বাড়িতে আনায়াকে নিয়ে থাকাটা মোটেও ঠিক হবে না। সঙ্গে এখানে আসার পর তিনি একজন সাইকিয়াট্রিস্টকে সে তার অ্যাপার্টমেন্টে নিয়ে এসে আনায়ার চেক আপ সহ ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। কিন্তু মধ্যবয়স্ক সাইকিয়াট্রিস্ট আনায়াকে দেখতে এলেই কেনিতের সাথে খানিকটা ভেজালি লেগে যায়। আনায়ার চেক আপের পর ডক্টর যখন কেনিতের সঙ্গে কথা বলেছিল, তখন ডক্টরের কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেনিত উদ্ভট সব কথা বলে ফেলে, যার ফলে ডক্টর নিজেই তাকে ট্রিটমেন্টের কথা বলে কেনিত খানিকটা খেপেই যায়। যদিও তখন পাবেল বিষয়টা সামলে নিয়েছিল, তবে ডক্টর খুব ভালো করে কেনিতকে বুঝিয়ে গিয়েছে যে আনায়াকে ঠিক করতে হলে আগে তার ঠিক হওয়া প্রয়োজন, নয়তো কাজ কিচ্ছুই হবে না। খুব বেশি খেয়াল রাখতে হবে যে কোনোভাবে আনায়া সাথে রাগারাগি কিংবা ক্ষিপ্ত ব্যবহার করা যাবে না। সবসময় ওর প্রতি সদয় আচরণ করতে হবে। যেহেতু ও একটা ট্রমায় রয়েছে, তাই এই সময় ওর প্রায় হ্যালুসিনেশন হবে, কিন্তু এটা হতে দেওয়া চলবে না। ওর বিশেষ খেয়াল রাখতে হবে। ওকে বেশিক্ষণ একা থাকতে দেওয়া যাবে না। যথাসম্ভব গল্প আলাপ করতে যেতে হবে। মূলত ওকে এই বাজে ট্রমাটিক সিচুয়েশন থেকে বের করতে হবে, নয়তো শুধু ঔষধে তেমন কাজও হবে না। তেমনি ওষুধের সাইড এফেক্টও তো রয়েছে। সেদিন কেনিত ডাক্তারের উপর খানিকটা রেগে গেলেও ডাক্তারের সব কথাই সে খুব মনোযোগ সহকারে শুনেছিল এবং এখনও তা মনে রেখে যথাসাধ্য সে অনুযায়ী কাজ করার চেষ্টা চালাচ্ছে। পিশাচরূপী ভয়ঙ্কর কেনিত এখন আর কেনিতের মধ্যে নেই, যেন আকাশ পাতাল তফাৎ। যদিও হঠাৎ তার এত পরিবর্তন প্রকৃতভাবে হয়নি, কারণ সে বলতে গেলে এসব নিজের উপর পুরোপুরি জোর খাটিয়ে করে যাচ্ছে। কেনিত কিচেনে দুপুরে খাবার রাখতে ব্যস্ত। কালো টি শার্টের উপর সাদা কিচেন অ্যাপসন পরে পাক্কা শেফের মতো রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। এদিকে আনা বারান্দা চুপচাপ দাঁড়িয়ে
ছোট্ট বড় নানান ফুলের গাছগুলোকে দেখছে। এইসব মূলত পাবেল নিজে আনার জন্য ব্যবস্থা করে দিয়ে গিয়েছে। আর কেনিতে যেহেতু গাছপালা পছন্দ, এই কারণে সে এতে কোনো বাধা দেয়নি। আনা গত কয়েকদিন ধরে এভাবে বারান্দায় কিংবা ঘরের বিভিন্ন জিনিসগুলোর সাথে চুপচাপ দিন কাটিয়ে দেয়। যদিও এসব করার সুযোগটা সে খুব কমই পায়, কেননা কেনি দিন রাতের বেশিরভাগ সময় একদম তার সাথেই থাকে। শুধু রান্না, গোসল কিংবা অন্য কোনো সময়ই আনা নিজের মতো একা থাকার সুযোগ পায়। মাঝে মধ্যে আবার কেনির রান্নার সময়টা তো আনাকে নিজের সামনে বসিয়ে কথাবার্তা বলে। নিজের উপর জোর খাটিয়ে হলেও কেনির যেন নিজেকে ভিন্ন কেনিতে রূপান্তর করে ফেলেছে। কেনিতে রান্না যখন প্রায় শেষের দিকে, তখনই সে ব্যস্ত ভাবসাবে কিচেন থেকে জোরে আনার উদ্দেশ্যে ডেকে উঠল। তারা গিয়ে তাড়াতাড়ি গোসলটা সেরে নে, আমার রান্না হয়ে এলো প্রায়, খাবারকে ঠিকমতো ওষুধ খেতে হবে আবার। কেনিতের এই সম্পূর্ণ কথা জুড়ে ছিল এক দায়িত্ববান পুরুষের শাসনের প্রভাব। কেনিতের এই স্বরে ছিল না কোনো ক্ষিপ্ততা কিংবা রাগের আভাস, এ যেন এক ভিন্ন রূপের কেনিত। আনায়াও কেনিতের আদেশ শুনতে পেয়ে নিজের ধ্যান থেকে বেরিয়ে এলো। তার মূল সমস্যা হলো সে খানিকটা সময় একা রইলেই কি যেন এসব ভাবতে শুরু করে, আর সেগুলোই মূলত আনার মস্তিষ্ক বিকৃত করার মূল কারণ। তবুও আনার মাঝে আগের চেয়ে অনেকটা পরিবর্তন এসেছে। পরিবর্তন বলে ভুল হবে, বলা চলে অবস্থার উন্নতি হয়েছে। কেননা আনা এখনো সে আগের মতো চুপচাপ বাকরুদ্ধ হয়ে থাকে সবসময়। শুধু যখন কেনিত সেদে সেদে এসে তার সাথে হাজার খানিক বকবক করে, তখন গিয়ে হয়তো কয়েকটা শব্দ তার মুখ থেকে নিজ ইচ্ছেতে বেরিয়ে আসে। তবে কেনিতের জন্য এটাই বড়সড় সার্থকতা। কেননা হসপিটাল থেকে ফেরার প্রায় এক সপ্তাহ আনার অবস্থা অত্যন্ত বাজে ছিল। সে অবস্থা থেকে আজ এই কয়েকদিনে প্রায় অনেকটা উন্নতি হয়েছে। আনা কেনিতের কথা মতো চুপচাপ বাথরুমে চলে গেল গোসল সারতে। এদিকে কেনিতের রান্নাও শেষ। কেনিত সুন্দর করে খাবারগুলো সার্ভিং ডিশে তুলে নিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলো। এরপর খাবারগুলো ঢেকে রেখে দেখতে গেল আনা গোসলে গিয়েছে কিনা। ও গোসলে গিয়েছে তা বুঝতে কেনিত নিজেও গোসল করতে চলে গেল। আনা একটু আগেই কেনিত নিজেই গোসল শেষ করে বেরিয়ে এলো। এরপর হেয়ার ড্রায়ার দিয়ে নিজের বড় বড় চুলগুলো শুকাতে লাগলো। আনাও বাথরুম থেকে বেরিয়ে এলো। কেনিত ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছিল। আর তখনই কাচুমাচু হয়ে বাথরুম থেকে বেরিয়ে আসতে থাকা আনায়াকে দেখতে পেল। আনায়াকে দেখতে পেয়ে কেনিত পিছনে না ফিরে আয়নার দিকে তাকিয়ে বলল, এদিকে আয় তাড়াতাড়ি। আনায়াও আচমকা কেনিতের কথা শুনে খানিক কেঁপে উঠল। অতঃপর আয়নায় নিজের নজর ফেলতে এসে কেনিতকে দেখলো। কেনিত যত নিজেকে আনার জন্য বন্ধুসুলভ বানানোর প্রচেষ্টা করুক না কেন, তার হাস্যরস কিংবা ঘেরা সাধারণ কথাতেও একটা গাম্ভীর্যের আভাস থাকে। কি হলো? এদিকে আয় তাড়াতাড়ি। আনায়া এবার আর দেরি না করে কেনিতের কাছে এগিয়ে গেল। কেনিতের পাশে আর পেছনে গিয়ে চুপচাপ মাথা নিচে করে দাঁড়িয়ে রইল। কেনিত নিজের চুলগুলো এক হাতে হেয়ার ড্রায়ার দিয়ে অন্য হাতের সাহায্যে নাড়াচাড়া আয়নায় আনায়াকে পরখ করে দেখলো। মাথার চুলগুলো সাদা তোয়ালে দিয়ে পেঁচানো, পরনে কালো সাদা সংমিশ্রণ ঢিলাঢালা কুর্তি, ফর্সা চেহারায় গোসলের পর আরো বেশি উজ্জ্বল ফর্সা হয়ে উঠেছে। মুখ আর গলায় বিন্দু বিন্দু পানির কণা যেন উজ্জ্বল জলজল করছে। কেনিত এসব পরখ করতে গিয়ে আচমকায় ঠক গেল। অতঃপর নিজেকে সামলে নিয়ে ঠোঁট ভিজিয়ে আনার উদ্দেশ্যে বলল, পেছনে দাঁড়িয়ে কি করছিস? আমার সামনে আয়। আনা কেনিতের কথা শুনে মুখ তুলে আয়নার দিকে তাকিয়ে কেনিতকে দেখলো। এরপর আনা কেনিতের কথা শুনে মুখ তুলে আয়নার দিকে তাকিয়ে কেনিতকে দেখলো। এরপর চুপচাপ এগিয়ে গিয়ে কেনিতের একদম পাশে যেতে কেনিত ওর এক বাহু ধরে টেনে নিজের সামনে এনে দাঁড় করালো। বরাবরের মতো কেনিতের পরনে কালো রঙের ট্রাউজার আর টি শার্ট। এটা নতুন কি? ওর কাছে কালো রঙের একই রকমের টি শার্ট যে কয়েকশো আছে সেটা নিজেও জানে না। দেখলে মনে হবে সবগুলো এক। আনায়াকে নিজের সামনে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে মাথা থেকে সাদা তলেটা আলগোছে খুলে ফেলো কেনিত। কেনিতের হাবভাব একদম স্বাভাবিক, কিন্তু আনায়াকে দেখলে মনে হয় ওর মাঝে কেনিতকে নিয়ে এক দৃঢ় সংকোচ কিংবা জড়তা রয়েছে। শুধু কেনিতের ক্ষেত্রে বলে ভুল হয়। আনায়া ইদানিং পাবেল কিংবা অন্য কারো সামনেও একই আচরণ করে। কেনিত নির্বিকারে আরেকটু এগিয়ে গেল, যার ফলে আনায়া পিঠটা কেনিতের প্রশস্ত বুকে গিয়ে ঠেকল। কেনিত নির্বিকারে আয়নাতে আনার জড়তা সংকোচপূর্ণ মলিন মুখটাকে দেখে আড়লে খানিকটা দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর আনায়া চুলগুলো নিজ হাতে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে লাগলো। আনায়া
খানিকটা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়াও করছে না। তখনই কেনিত নির্বিকার স্বরে বলল, মাথাটা একটু উপরে তোল। কেনিতের কথা শোনা মাত্র আয়না মুহূর্তে মাত্র উঁচু করে তুলল। আয়নাতে কেনিতের চোখে চোখ পড়ে গেল। আজ কি কোথাও ঘুরতে যাবি? আয়না নির্বিকার চাহনিতে কেনিতকে দেখতে থাকলো, তবে কিছু বলল না, যে কারণে কেনিত নিজেই বলল, এখানে আসার পর এখন পর্যন্ত কোথাও যাওয়া হয়নি, তুই বললে আজ কোথাও ঘুরতে যাব। কেনিত আয়নার চুলগুলো ধীরে ধীরে এপাশ ওপাশ করে প্রায় শুকিয়ে নিয়েছে, তবে এবারও আয়না কিছু বলল না, যে কারণে কেনিতের চুল শুকানো হয়ে গেলেও আয়নাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, খাবারটা না হয় এখানেই আনছি, তুই চুপচাপ এখানেই থাক। বলে কেনিত একটা প্লেটে তার রান্না করা কিছু খাবার যেমন ভাত, সবজি, মাংস সাজিয়ে সঙ্গে এক গ্লাস পানি সহ নিয়ে এলো। কেনিত রুমে এসে দেখলো আয়না সোফায় পা দুটো তুলে জড়সড় হয়ে বসে রয়েছে। কেনিত গিয়ে ওর পাশে বসতে আয়না পাশ ফিরে কেনিতকে দেখলো। কেনিতও আর কোনো ভনিতা না করে খানিকটা আয়নার কাছে গিয়ে খাবারের লোকমা তুলে আয়নার মুখের সামনে ধরতে আয়না নির্বিকারে তা মুখে তুলল। এসব নতুন নয়, এই কয়েকদিনে আয়না কিংবা কেনিত দুজনেই এসবে অভ্যস্ত হয়ে গিয়েছে। গোসলের পর আয়না চুল শুকানো কিংবা তেল দিয়ে দেওয়া, যথাসময়ে রান্না করে খাওয়া এসব নতুন নয়, এই কয়েকদিনে আনায়া কিংবা কেনিত দুজনে এসবে অভ্যস্ত হয়ে গিয়েছে। গোসলের পর আনায়া চুল শুকানো কিংবা তেল দিয়ে দেওয়া, যথাসময়ে রান্না করে খাবার খাইয়ে দেওয়া, এগুলো এখন কেনিতের নিত্যদিনের কাজে পরিণত হয়েছে। এই কয়েকদিনে অবশ্য অনেকটা কষ্ট করে বাঙালি বিভিন্ন রান্নাগুলোও শিখে ফেলেছে। খাবারের স্বাদ খুব বেশি আহামরি না হলেও একদম ফেলে দেওয়ার মতোও নয়, মোটামুটি আনায়া সেসব খাবার ভালো করে খেয়ে নিতে পারে। খাবার খাওয়ানোর সময় কিছুক্ষণ পর্যন্ত দুজনের মাঝে কোনো কথাবার্তা হলো না। একটা পর্যায়ে কেনিত বলল, একটা গল্প শোনা তো আমায়। আয়না কেনিতের দিকে তাকালো, পুনরায় মলিন মুখটা নিচু করে ধীরে সুরে বলতে লাগলো, এক ছিল রাজা আর এক ছিল রানী। তারা দুজন একটা সুন্দর প্রাসাদে থাকতো, কিন্তু রাজাটা রানীকে অনেক বেশি কষ্ট দিত, কারণ রানীকে কষ্ট দিলে রাজা অনেক খুশি হয়। আয়না এতটুকু বলেই থেমে গেল। তার মনে হলো এই গল্প বলাটা হয়তো ঠিক হয়নি, কিন্তু চোখে আচমকাই কেন যেন জল এসে ভিড় করলো। কেনিত তার ছেলের সাথে হেসে বলল, তোর গল্পের রাজাটা মনে হয় আমি, তাই না? আয়না কেনিতের দিকে মুখ তুলে তাকাতে কেনিত ওর ছলছলে চোখ জোড়ার দিকে তাকালো। আপাতত আর এই নিয়ে কিছু বলবে না, না বলাটাই ভালো। কেনিত বাকি খাবার টুকু খাইয়ে দিয়ে বলল, একটু ওয়েট কর, আমি হাত ধুয়ে আসছি, তোর চুলে তেল দিতে হবে। এই বলে কেনিত হাতটা ধুয়ে আবারও রুমে ফিরে এলো। আয়না এখনো সোফাতে চুপচাপ বসে রয়েছে। কেনিত তেল নিয়ে আয়নার কাছে গিয়ে ওকে নিচে বসার জন্য বলতে আয়না চুপচাপ নিচে নিজেকে গুটিয়ে বসে পড়ল। এদিকে কেনিত সোফায় বসে নির্বিকারে আয়নার মাথায় তেল দিতে দিতে বলল, এইভাবে চুপচাপ থাকা যায় না, কিছু বলা উচিত, রাইট? আয়না কিছু বলল না, যে কারণে কেনিত নিজেই বলতে লাগলো, তোকে একটা সত্যি গল্প শোনাই, একটা প্রিন্সেসের গল্প। আয়না আচমকা পেছনে ঘাড় ঘুরিয়ে কেনিতের দিকে তাকিয়ে বলল, সত্যি প্রিন্সেস? কেনিত ওর উচ্ছ্বাসিত মুখের দিকে চেয়ে মুচকে হাসল। একদম সত্যি প্রিন্সেসের গল্প, এখন ঘাড় ঘোরা। কেনিতের আদেশ মতো আয়না ঘাড় ঘুরিয়ে নিতে কেনিত বলতে লাগলো, রাশিয়ার বিশাল বড় এক প্রাসাদে সেই প্রিন্সেসের বসবাস। প্রিন্সেসের বাবা মা কেউ নেই, শুধু আছে তার দাদি। তার দাদি তাকে অনেক ভালোবাসে, প্রাসাদের সবাইও তাকে অনেক ভালোবাসে, তবু সে এসবে খুশি নয়, কারণ সে একটা অনেক বাজে খারাপ শয়তান ছেলেকে ভালোবাসে। যদিও প্রিন্সেস নিজে অনেক বেশি ভালো, তবে ছেলেটা অনেক খারাপ হওয়া সত্ত্বেও সে তাকে পেতে চায়, কিন্তু ছেলেটা এমনটা চায় না। ছেলেটা তার থেকে সবসময় দূরে সরে থাকে, এই জন্য প্রিন্সেসেরও আর কষ্টের শেষ হয় না। এটা কি সত্যি? কেনিত অকপটে বলল, তোকে মিথ্যা গল্প শুনিয়ে আমার কি লাভ? তবে সেই প্রিন্সেসের নাম কি? ওর নাম তো রোজ। আয়না খানিকটা ভাবুক চিত্তে কিছু একটা ভেবে কেনিতের দিকে ঘুরে ওর মুখের দিকে তাকালো। এদিকে কেনিত গল্প শোনাতে শোনাতে আয়নার চুলে একটা বিনুনিও গেঁথে দিয়েছে। আপনি ওনাকে চেনেন? কেনিত খানিকটা ভাবুক চেহারা বানিয়ে বলল, ওকে চিনি আমি। আয়না খানিকটা উদ্বিগ্ন মনে হচ্ছে। আমাকে ওনার কাছে নিয়ে যাবেন? কেনিত খানিকটা কপাল কুঁচকে বলল, তুই ওর কাছে গিয়ে কি করবি? আয়না খানিকটা ইতস্তত হয়ে বলল, কিছু করব না মানে? ওনাকে গিয়ে বলবো যেন খারাপ ছেলেটাকে ভুলে যেতে। খারাপরা কখনো ভালো হয় না। উনি এখন যতটা কষ্ট পাচ্ছে, সে খারাপ ছেলেটাকে পেয়ে গেলে আরো বেশি কষ্ট পাবে।
নয়তো আপনি গিয়ে তাকে বলে দিয়েন যে সে যেন ওই ছেলেটাকে ভুলে যায়, তাহলে সে আর কষ্ট পাবে না। কেনিত সোফার সাথে হেলান দিয়ে তার ছেলের সঙ্গে হাসল। বাপরে, কত কিছু জানা তোর। আচ্ছা, আপনি ওই খারাপ লোকটাকেও কি চেনেন? কেনিত নির্বিকার বলল। কে সে? আমি। আনায়া বিস্ময়ের সুরে বলল। মানে? কেনিত নির্বিকারে সোজা হয়ে বসল, বলল। মানে আবার কি? রোজ আমার মামাতো বোন। ও যেখানে থাকে সেটা কোনো প্রাসাদের চেয়ে কম কিছু নয়, আর ও হলো সেই প্রাসাদের প্রিন্সেস। কিন্তু সমস্যা হলো গাদিটা আমায় পছন্দ করে। এখন তুই বল, আমি কি ভালো? নিশ্চয়ই না। তবে আমাকে পেলে তো ও শুধু কষ্টই পাবে, কেননা আমি তো খারাপ। আনায়া চুপচাপ কেনিতের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে কিছু একটা ভাবতে শুরু করলো। কি হলো? কি ভাবতে বসলি? আনায়া কেনিতের দিকে যে ইতস্তত ভাবে বলল। আর বলছিলাম উনি কি আপনাকে অনেক বেশি ভালোবাসে? হয়তোবা। আর হ্যাঁ, ও তোর বয়সে ছোটই হবে, সেক্ষেত্রে তুমি সম্বোধন করতেই পারিস। আনায়া কিছুক্ষণ চুপচাপ থাকার পর আবারও বলল। সে যদি প্রিন্সেস হয় তবে সে তো অনেক বেশি সুন্দর, তাই না? তা তো বটেই। আনায়া আরো খানিকটা সময় নিয়ে ভেবে বলল। তবে আপনি ভালো হয়ে যান, তাহলেই তো আর কোনো। আনায়া এইটুকু বলে থেমে যেতে কেনিত ওর মুখের দিকে খানিকটা ফ্রু উঁচিয়ে বলল। রোজকে নিজের সতীন বানানোর ইচ্ছে হয়েছে? আনায়া কিঞ্চিত ঢোক গিল, তবে কিছু বলল না, বরং কেনিতি আনার উদ্দেশ্যে তীক্ষ্ণ সুরে বলল। উঠে দাঁড়া। আনায়া কয়েকবার চোখের পলক ফেলল, অতঃপর কেনিতের কথা বুঝতে পেরেই ততক্ষণে উঠে সাথেই কেনিত ওর হাত টেনে নিয়ে নিজের উড়ুতে বসালো। আনায়া চুপচাপ নিজেকে গুটিয়ে নিয়ে চুপচাপ বসে এলো। কেনিত আনায়ার কোমর এক হাতের সাহায্যে খানিকটা টেনে নিল, অতঃপর দু হাত দিয়ে শক্ত করে কোমর পেঁচিয়ে নিল। এদিকে তাকা। আনায়া মাথাটা নিচু করে ছিল বিধায় কেনিত আনায়াকে নিজের দিকে তাকাতে বলল। আনায়া যথারীতি কেনিতের দিকে তাকালো। কেনিত খেয়াল করে দেখলো আনায়ার চোখ মুখে এখন যথেষ্ট জড়তা সংকোচ ফুটে উঠেছে। কেনিত খানিকটা পর্যবেক্ষণ করার পর আনায়ার উদ্দেশ্যে বলল। আমি অনেক খারাপ, তাই না? আনায়ার ঠোঁট চেপে পলকহীন কেনিতের দিকে তাকিয়ে রইল, তবে বলার মতো সে কিছুই খুঁজে পাচ্ছে না। আচ্ছা, বলতে হবে না। আমি নিজেও জানি কতটা খারাপ, তবে আজ তোর কাছে ভিন্ন কিছু জানতে চাই। আমার এমন কোনো কিছু কি রয়েছে যেটা তোর পছন্দ? যে কোনো কিছু একটা কথা বলবি, চুপ থাকবি না কিন্তু। কেনিতের শাসানো কণ্ঠে আনায়া কিঞ্চিত ঠোক গেল, তবে খানিকটা জড়তার সংকোচ নিয়ে আচমকা কেনিতের চুলে হাত দিয়ে বলল। আপনার চুলগুলো ভালো লাগে। এই বলে মাথা নিচু করে আনায়া চুল থেকে হাত সরিয়ে নিতে চাইলে কেনিত খাপাত করে ওর হাতটা ধরে ফেলল, অতঃপর খানিকটা ফিউচিয়ে মুচকি এসে বলল। শেষে কি না আমার অগোছালো চুল? যাক, তাও ভালো। বউয়ের পছন্দের জিনিস এখন থেকে একটু যত্ন আত্তি নিতে হচ্ছে দেখি। এই বলে আনায়া হাতটা ছেড়ে দিয়ে পুনরায় বলতে লাগলো। আজ সন্ধ্যায় শিকদার বাড়িতে যাব, রেডি হয়ে থাকিস। বাপের বাড়ি তথা শ্বশুর বাড়ি বলে কথা। সন্ধ্যার দিকে আনায়া আর কেনিত বেরিয়ে পড়েছে শিকদার বাড়ির উদ্দেশ্যে। কেনিত কার ড্রাইভ করছে আর আনায়া ওর পাশে চুপচাপ বসে রয়েছে। আনায়া চুলগুলো ওভাবে বিরুনি করা, তবে পরিপাটি ভাবে, পরনে সম্পূর্ণ কালো রঙের জামা। এদিকে কেনিতের ক্ষেত্রেও তার সেই চিরচেনা স্টাইল, তবে চুলগুলো খানিকটা মেসি বান করে পরিপাটি করে সাজানো, সঙ্গে আজ কালো রঙের একটা মোচা স্টাইলিশ জ্যাকেট। এই কাজটা অবশ্য কেনিত আনায়াকে দিয়েই আজ করিয়ে নিয়েছে। শিকদার বাড়িতে পৌঁছানোর আগে হঠাৎ রাস্তার পাশে বিশাল মাঠ জুড়ে বড়সড় মেলার দিকে নজর পড়লো তাদের। হঠাৎ এখানে এসে এমন মেলা দেখা পাবে তা কেনিত ভাবেনি। কি যেন ভেবে মেলার কাছে রাস্তার পাশে গাড়িটা থামিয়ে কেনিত আনার উদ্দেশ্যে বলল। মেলা ঘুরতে যাবি? আনায়া কেনিতের দিকে তাকালো, তবে কোনো উত্তর দিল না। কেনিত পুনরায় কি যেন ভেবে নিয়ে বলল। এই ঠিক আছে, ঘুরতে না যাই, তবে কিছু একটা কিনে নিয়ে আসি, চল। বলে কেনিত আনায়াকে গাড়ি থেকে নামতে বলল, সঙ্গে সে নিজেও গাড়ি থেকে নেমে পড়লো। গাড়ি থেকে নামতে কেনিত পুরো থতমত খেয়ে গেল। মেলাতে তো মানুষ কিচকিচ করছে, সঙ্গে রাস্তাটাও একদম মানুষজনে ভরে গিয়েছে। কেনিত মনে মনে মানুষের প্রতি কিছু বিরক্ত হলো। তার মতে অন্তত রাস্তাটা তো ছেড়ে দেওয়া উচিত ছিল। তবে কেনিত এসে পাত্তা না দিয়ে আনায়ার পাশে ঘেঁষে বলল।
এমন হিজিবিজির ভিতরে যাওয়া সম্ভব নয়। তবে বল কি করব? আনায়াও এবার চুপ। প্রতিবার কেনিতের কোনো কথার উত্তরে আনায়ার আদতে কি বলা উচিত সে খুঁজে পায় না, অনেকটা দিশেহারা হয়ে পড়ে। তোকেও বা কি বলছি? আর এটা বল, কিছু খাবি? কিনে নিয়ে যাব, বাড়িতে গিয়ে ধীরে সুস্থে খেয়ে নিবি। দেখ, আশেপাশে তাকিয়ে কিছু খেতে ইচ্ছে করে নাকি? আনায়া কেনিতের কথা মতো আশেপাশে একবার তাকিয়ে দেখলো। মেলার খানিকটা ভেতরের দিকে একজন হাওয়া মিঠাইওয়ালা অনেকগুলো হাওয়া মিঠাই নিয়ে ঘুরছে। এমন হাওয়া মিঠাইওয়ালা মেলাতে অনেক দেখা যাচ্ছে, তবে সেসব মেলার একটু বেশি ভেতরে। আনায়া খানিকটা ভেবেচিন্তে কেনিতের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, হাওয়াই মিঠাই। কেনিত আনায়ার দিকে তাকিয়ে কয়েকবার চোখের পলক ফেলে পড়ল। হাওয়াই মিঠাই মানে ওই যে ক্যান্ডি ফ্লস, ওগুলো? আনায়া হালকা মাথা ঝাঁকিয়ে নিচের দিকে তাকালো। কেনিত তার উত্তর বুঝে নিয়ে বলল, এই ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি, তুই এখানেই থাকবি, কোনো নড়চড় করবি না। বলে কেনিত আনায়ারকে রাস্তার পাশে দাঁড় করিয়ে হাওয়া মিঠাই নিতে হিজিবিজি মানুষের মেলার ভিতরে ঢুকে গেল। এদিকে কেনিত চলে যেতে আনায়ার পায়ের কাছে কিছু কুকুর এসে ডাকাডাকি করে বিরক্ত করতে শুরু করলো। আনায়া কিছুটা ভীতুরূপে গাড়ির কাছে থেকে কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়ালো। আনায়া চুপচাপই দাঁড়িয়েছিল। এরই মাঝে হঠাৎ এক অপ্রত্যাশিত ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। রেহান আনমনে মেলার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। কি যেন সব চিন্তা ভাবনা বিভোর ছিল সে। এরই মাঝে আচমকা তার নজর আনার দিকে পড়ে। সে ভেবেছিল এটাই হয়তো তার ভীষণ হবে, কিন্তু পরবর্তীতে আরেকটু খেয়াল করে দেখলো, না, এটা তার ভীষণ নয়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাই আনায়াই। রেহান জনসমাগমের মাঝে খানিকটা বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার পাজোরা যেন থমকে গিয়েছে। রেহান কোনো মতে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, তবে কেন যেন চোখ ধরে আপনা আপনি পানি চলে এসেছে। রেহান জোরে জোরে কয়েকবার শ্বাস ফেলল, অতঃপর যতটা দ্রুত সম্ভব মানুষের ভিড় ছেলে আনার কাছে এগিয়ে গেল। রেহান উত্তেজনায় মৃদু কাঁপতে শুরু করেছে, হাত পা যেন অবশ হয়ে আসছে। রেহান আনার কাছে যেতেই পাশ থেকে অসহনীয় কণ্ঠে ডাকল, বউ পাখি। আচমকা এমন এক অসম্বোধনে আনায় কেঁপে উঠল। আনায়া পাশ ফিরে রেহানকে দেখে সম্পূর্ণ বিস্মিত। কিছুক্ষণ একদম হিতায়ত জ্ঞান শূন্যের ন্যায় থমকে দাঁড়িয়ে রেহানকেই শুধু দেখলো। এদিকে রেহান আনায়ার বাহু ধরে উদ্বিগ্ন স্বরে বলতে লাগলো, কোথায় ছিলে তুমি? তোমাকে কত খুঁজেছি জানো? তোমাকে ছাড়া আমার পুরো জীবন তছনছ হয়ে গিয়েছে। পাগল হয়ে গেছি আমি। তোমাকে হারানোর সাথে সাথে আমার জীবনের সব কিছু হারিয়ে ফেলেছি। কি হলো, তুমি কিছু বলছো না কেন? তোমার কি হয়েছে? ওই ভিকে তোমাকে কিছু করেনি তো? বউ পাখি, কথা বলছো না কেন? আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ কিছু তো। রেহান বলতে বলতে প্রায় কেঁদেই ফেলেছে। ওর চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। এদিকে আনায়া প্রথমে কিছু বুঝে উঠতে না পেরে থম মেরে রইল। আচমকা রেহানের সাথে তার সকল স্মৃতিতে নিজেকে হারিয়ে ফেল। শেষমেশ রেহানের কথা শেষ হওয়ার আগে আনায়া ওকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেল। রেহানও খানিকটা হকচকিয়ে গেলেও নিজেও আনায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। রেহানের কান্না থেমে গেলেও আনায়া ওর বুকে মুখ গুজে অনবরত হিচকি তুলে কাঁদছে। রেহান কিছুক্ষণ চুপ থাকার পর আনায়াকে শান্ত করতে খানিকটা হেসেই বলতে লাগলো, আনায়া, কিছু হয়নি, প্লিজ কান্না থামাও। বউ পাখি, কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছো, এইবার তো কান্না থামাও। এই তো তোমায় খুঁজে পেয়েছি, আর হারাতে দেব না। প্লিজ কান্না থামাও, তোমাকে কাঁদতে দেখে আমার ভালো লাগছে না। আরও খানিকটা সময় একইভাবে অতিবাহিত হওয়ার পর আনায়া মুখ তুলে তাকালো। ও প্রায় অনেকটাই হাঁপাচ্ছে, হেঁচকি এখনো বন্ধ হয়নি। সারা চোখে মুখে চোখের পানিতে পুরো লেপটে গিয়েছে। রেহান ওকে ছাড়িয়ে শান্ত হতে বলল, কিন্তু আনায়া থামছে না। মূলত ওর হেঁচকি আর বন্ধ হচ্ছে না। রেহান পরিস্থিতি বেগতিক দেখে আনায়াকে বলল, এটা পানি খাবে? দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি। প্লিজ নিজেকে সামলানোর চেষ্টা করো, আর এখান থেকে কোথাও যেও না প্লিজ। আমি এক্ষুনি পানি নিয়ে ফিরছি। এই বলে রেহান দৌড়ে কাছে একটা স্টল থেকে পানির বোতল আনতে গিয়ে মানুষের ভিড়ে মিশিয়ে গেল। এদিকে আনায়ার হেঁচকি এখনো বন্ধ হওয়ার নামগন্ধ নেই। আনায়া কেন কাঁদছে তা সে নিজেও বুঝে উঠতে পারছে না, তেমনি নিজেকে সামলাতেও পারছে না। এরই মাঝে হঠাৎ খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা নজর একজনের উপর নজর পড়তে আনায়া থমকে গেল। তার নজর কেনিতের দিকে পড়তে কেনিত তার ছেলের সাথে মুচকি হাসলো, যা আনায়ার চোখে স্পষ্ট ধরা দিল। কেনিত 3-4টা হাওয়া মিঠাই নিয়ে ফিরে এসেছিল প্রায় অনেকক্ষণ আগে, তবে
উচ্ছ্বাসিত মুখে হাওয়া মিঠাই নিয়ে আনার দিকে এগোতে গিয়ে সে থমকে যায়। চোখের সামনে রেহান আর আনায়ার একত্রে জড়িয়ে ধরে কাঁদছে। কি দৃশ্য! কেনিতের কাছে এ যেন এক অপূর্ণ ভালোবাসার নানার প্রতীক্ষার পর ফিরে পাওয়ার দৃশ্য। কেনিতের এই দৃশ্য হয়তো ভালোই লাগছিল, যে কারণেই এই সুন্দর দৃশ্য নির্বিকারে দাঁড়িয়ে উপভোগ করত সে ভোলেনি। সে চাইলে তো বাধা দিতে পারত, কিন্তু শুধু শুধু দুজন প্রকৃত ভালোবাসার মিলনে বাধা দিয়ে কি লাভ? কেনিত শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ছেলের সাথে হাসলো। এই হাসি হয়তো তার নিজের জন্য। আজ সে নিজেই নিজেকে নিয়ে উপহাস করছে। তার তো এটাই মনে হচ্ছিল যে আনায়া আর রেহান হলো গল্পের নায়ক নায়িকা, আর কেনিত হলো ভিলেন, যে শুধু সবকিছু ধ্বংস করতে জানে, কষ্ট দিতে জানে, কিন্তু ভালোবাসতে হয়তো জানে না। আর জানলেও সেই ভালোবাসার মূল্য হয়তো কখনো পাওয়া যায় না। কেনিত নির্বিকারে আনার কাছে হেঁটে গেল। অতঃপর আনায়া দ্বিধাগ্রস্ত চেহারার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, হেঁচকি এখনো বন্ধ হয়নি দেখছি। গাড়িতে পানি রয়েছে, চল গিয়ে খেয়ে নে। এটুকু বলে কেনিত আনার হাতটা ধরে গাড়ির কাছে গেল। গাড়িতে আনাকে বসিয়ে এসে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ল। এরপর গাড়িতে থাকা একটা পানির বোতল আনার দিকে এগিয়ে দিয়ে মুচকি এসে বলল, রেহানকে এখনো অনেক বেশি ভালোবাসিস তাই না? আনার হেসকি ক্ষণিকের জন্য থামিয়ে পাশে ফিরে কেনিতের দিকে তাকালো। কেনিত নিজেও আনার অশ্রুসিক্ত চেহারার দিকে তাকে ঠোঁট কাটবে তার ছেলের সাথে হাসল। রেহান পানির বোতল নিয়ে এসে স্তব্ধ হয়ে পড়ল। পাগলের মতো খানিকটা সময় এদিক ওদিক ছোটাছুটি করে আনায়াকে খুঁজলো, কিন্তু কোথাও আনায়ার দেখা মিলল না। রেহানের উপর যেন পুরো পৃথিবীর ভর এসে চেপে ধরেছে। সম্পূর্ণ অসহনীয় লাগছে তার, নিজেকে অপদার্থ মনে হচ্ছে। সে আনায়াকে আবারও হারিয়ে ফেলেছে। নেই তার বউ পাখি, আর নেই তার বউ পাখি। সত্যি অতিথি পাখির মতো জীবনে এসে সবকিছু তছনছ করে পুনরায় ফিরে গিয়েছে। রেহান রাস্তার পাশে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। এত জনসমাগমের মাঝে এক নিঃস্ব প্রেমিক আজ ভালোবাসা হারানোর তৃষ্ণায় কাঁদতে বসেছে। রেহান মাথা নিয়ে দু হাত দিয়ে মুখ ঢেকে অঝরে কেঁদে চলেছে। ছেলে মানুষের যে কাঁদতে নেই, এই মন্ত্রতন্ত্র আর রেহানের জন্য প্রযোজ্য নয়। রেহান পুনরায় সব হারিয়ে নিঃস্ব। সাই সাই করে গাড়ি চলছে। আনে অতিরিক্ত কান্না রয়েছে, মাঝে মধ্যে ফুপিয়ে উঠছে, তবে ও একদম চুপচাপ। সঙ্গে কেনিত অকপটে সামনের দিকে তাকিয়ে চুপচাপ গাড়ি চালাতে ব্যস্ত। কেনিত আজ আনায়াকে নিয়ে ঠিক কোথায় যাচ্ছে তা সে নিজেও জানে না। আজ সে গন্তব্যহীন পথে রওনা হয়েছে, তাও সঙ্গে আজ আনায়া। এই জনমানবহীন নির্জন রাস্তায় তার গাড়িটা চলছে। আশেপাশে অসংখ্য বড় বড় গাছপালাও রইল। মানুষের সংখ্যা হয়তো খুবই ক্ষীণ। মাঝে মধ্যে দুই একটা গাড়ি ব্যতীত তেমন কোনো ঝঞ্ঝাট নেই। আচমকা কেনিত ভিন্ন এক রাস্তা ধরে এগোতে লাগলো। রাস্তাটাও বেশি সুবিধাজনক না, আশেপাশে তেমন আলো নেই, তবে আনায়া গাড়ির হেডলাইটের জন্য মাঝে মধ্যে বাড়িটা খেয়াল করার পাশাপাশি কেনিতের গতিবিধি লক্ষ্য করছে, কিন্তু কিছু বলছে না। এরই মাঝে কেনিত খানিকটা দূরেই রাস্তার পাশে ছোটখাটো কিংবা মাঝারি খাদ রয়েছে এমন জায়গা এনে গাড়ি থামাল। অতঃপর গাড়ির সাথে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝলো। আনায়া কিছু বলছে না, ও চুপচাপ গুটিয়ে বসে রয়েছে। এরই মাঝে কেনিত চোখ বুজে থাকা অবস্থায় বলল, তখনকার প্রশ্নের উত্তরটা কিন্তু পাইনি আমি। আনায়া জানে না কেনিতের এই কণ্ঠে কি ছিল, তবে মুহূর্তেই অদ্ভুতভাবে আনায়া কিছু কেঁপে উঠল। তবে আনায়া পাশ ফিরে কেনিতকে দেখলো না, ও চুপচাপ মাথা নিয়ে বসে রইল। ভালোবাসা কি জিনিস তা আমি বুঝি না, এটার ঠিকঠাক সংজ্ঞাও জানা নেই আমার। আর সবচেয়ে বড় কথা, আমি মানুষরূপী একটা জানোয়ার। বরং জানোয়াররা কখনো ভালোবাসতে জানে না, কারণ তাদের মানুষের মতো সুন্দর কোনো মন থাকে না। কেনিত এতটুকু বলেই থামলো। আনায়া এবার পাশ ফিরে কেনিতের বন্ধ চোখ জোড়ার দিকে তাকালো। কেনিত চোখ করে সটনভাবে বসলো। অতঃপর আনার দিকে তাকে পুনরায় মুচকি এসে বলল, কি অদ্ভুত তাই না? আমার মতো জানোয়ারদের তোর মতো ভালো মানুষগুলো ভালোবাসতে জানে না। আবার অদ্ভুতভাবে তোর মতোই ভালো মনের কেউ যখন আমায় ভালোবেসে দিনরাত কষ্টে ছটফটিয়ে যাচ্ছে, কি তখন আমি জানোয়ারটা কিনা তাকেই পাত্তাই দেই না। কি অদ্ভুত, কি অদ্ভুত! এটাকে কি বলা চলে? রিভেন্স অফ নেচার নাকি জীবনচক্র? হবে হয়তো কিছু একটা। আনায়া স্তব্ধ চোখে কেনিতের দিকে তাকিয়ে হয়তো কিছু বলতে চাইছে, কিন্তু সেটা কি আনা নিজেও জানে না। পৃথিবীতে সবচেয়ে বড় বড় অসুখের মাঝে প্রধান
হলো দ্বিধাগ্রস্ত মানসিক রোগ। এই রোগে মানুষ নিজেও জানে না যে সে তার সাথে কি হচ্ছে, তার কি করা উচিত, কি করলে পরিণতি ঠিক কি হবে। মূলত এসবের মার প্যাচে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। ব্যক্তি জানে সে ঠিক নেই, তার আশেপাশে যা হচ্ছে তাও হয়তো ঠিক নেই, কিন্তু তার কাছে কোনো কিছুর সমাধান নেই। ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম একটি, অথচ মানুষ কিনা এই রোগে আক্রান্ত হয়ে ভাষা জানা সত্ত্বেও নিজের অনুভূতিগুলোকে আর কারো কাছে উপস্থাপন করতে পারে না। অন্য কারো কাছে প্রকাশ করা না হয় বাদই দেওয়া যায়। ব্যক্তি তো নিজেই নিজেকে বুঝতে পারে না যে সে কে চায়, উপলব্ধি করতে পারে না নিজের মনের গহীনের অনুভূতিকে। আর এই একই রোগে প্রত্যক্ষ পরোক্ষভাবে আক্রান্ত হয়ে গিয়েছে কেনিতার আনার দুজনেই জীবনকে এক দ্বিতাদ্বন্দ্বের পাল্লায় সাজিয়ে রেখেছে, যে পাল্লা এখন পর্যন্ত কোনো কিছু সঠিক পরিমাপ করে তাদের যথার্থ ফলাফলটা দিতে পারেনি। দুজন নীরবতা কাটিয়ে কেনিতা আবারও বলতে লাগলো, সামনে একটা খাদ রয়েছে, যদি আজ কিছু একটা করি তবে দুজনেই উপরে যাওয়াটা কনফার্ম হয়ে যাবে আশা করি। কেনিতের কথা শুনে আনায়া খানিকটা কাঁদকে উঠে কেনিতের দিকে তাকালো। কেনিত নির্বিকার গাড়ি স্টার্ট দেওয়ার প্রস্তুতি নিতে নিতে বলল, আশা রাখছি আমার সাথে যেতে তোর কোনো আপত্তি নেই। এই বলতে না বলতে কেনিত প্রায় ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিয়ে সামনে এগোতে লাগলো। কেনিতের স্বাভাবিক হাবভাবের মাঝে আনায়া বিস্ময়ে কি করবে বুঝে উঠতে পারলো না। চোখে জল চলে এসেছে, সঙ্গে সে নিজে হৃদয়ের জ্ঞানশীল হয়ে পড়েছে। আনায়া আজকে একবার বাইরে দেখছে তো একবার কেনিতের দিকে। কেনিত হাসছে, পাগলের মতো শব্দহীন হয়ে হাসছে। আনায়া উপায় না পেয়ে কেনিতের হাতটা স্টিয়ারিং থেকে সরাতে নিল। কেনিতের স্পিডটা এবার সর্বোচ্চ করে স্টিয়ারিং থেকে হাত সরিয়ে নিল। এটা দেখে আনায়া আরো বিস্মিত। সামনে তাকিয়ে দেখলো হেডলাইটের হলুদ আলোতে বড়সড় খাদে দেখা যাচ্ছে। আনায়া ফুপিয়ে কেঁদে উঠে বলল, এমনটা কেন করছেন? প্লিজ থামান, আমি আর কখনো আপনাকে ছেড়ে। কেনিত আনায়ার কথা শেষ হওয়ার আগে ওকে হাঁচকা টানে নিজের কাছে টেনে নিল এবং খুব দ্রুত নিজের মোটা কালো জ্যাকেটের মাঝে আনার মাথাটাকে ঢেকে দিয়ে ওকে নিজের সাথে শক্ত করে চেপে ধরল। এরপর অসহনীয় কণ্ঠে তার ছেলের সাথে হেসে পড়ল, আমার গল্পের ইতি না হয় এখানেই ঘটলো, আর তুই বেঁচে রইলে ওই রেহানের কাছে চলে যাস। ও তোকে অনেক ভালোবাসবে, আর তোদের সেই সুন্দর ভালোবাসায় এই জানোয়ারটা কখনো বাধা হতে আসবে না। ভালো থাকিস মাই ব্লাড। কেনিতের কথা আনায়া শেষ পর্যন্ত শুনতে পেল কিনা তার আগে একটা বিকট ভাঙচুরের আওয়াজে ওর পুরো মস্তিষ্ক ঘুরে গেল। বুঝতে পারছে না ওর সাথে ঠিক কি হলো, তবে আনায়া খেয়াল করলো তার চোখ যেন ক্রমশ বন্ধ হয়ে আসছে। সঙ্গে এ অনুভব করলো যে কেনিতের শক্ত বাঁধনটা আলগা হয়ে এসেছে। আচ্ছা, কেনিতকে তাকে রেখেই চলে গেল যেভাবে তার বাবা আর সন্তান ছেড়ে গিয়েছে? না না, এটা হয় না। কেনিতের শক্ত বন্ধনে জ্যাকেটের মাঝে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সঙ্গে সবকিছু অন্ধকার তো লাগছিলই, তবে আনার মনে হলো এভাবে সারা জীবন কেনিতের জন্য শ্বাসরুদ্ধ হয়ে বাচ্চাটা মন্দ কিছু ছিল না। কিন্তু এখন তো নিজেকে সর্বোচ্চ পর্যায়ে অসহায় লাগছে। চারপাশটা ইতিমধ্যে ফুটফুটে অন্ধকার হয়ে এসেছে। আনায়া ভাবলো সে কি কোথাও ব্যথা পেয়েছে, কিংবা কোথাও কেটে গিয়ে রক্ত ঝরছে? হতে পারে। এ নিয়ে তার আফসোস নেই, নিজেকে নিয়ে তার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না, তবে তার অসহনীয় লাগছে কেনিতের জন্য। ইতিমধ্যে যেভাবে হোক একবার অন্তত সে কেনিতকে দেখতে চায়, মনে প্রাণে শেষবারের মতো হলেও সে কেনিতকে দেখতে চায়। আচ্ছা, তার ইচ্ছেটা কি ঠিক? তার জীবনে সব কষ্ট, সব দুর্ভোগ, সব কষ্ট, কিংবা পুরো জীবনটা তো শুধু কেনিতের জন্য ধ্বংস হয়েছে। তবে এই মুহূর্তে কেনিতের জন্য যে অনুভূতি জন্মাচ্ছে তাকে আদতে ঠিক হচ্ছে আনা জানে। তাকে আদতে ঠিক হচ্ছে আনা জানে না। এই শেষ সময় মস্তিষ্কের বিশ্লেষণে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে চাইছে না। এবার শুধু মনে হচ্ছে জীবনের শেষ সময় শেষবারের মতো অন্তত কেনিতের মুখটা দেখতে চাইছে। মা হয়ে নিজের সন্তানকে শেষ করার মতো জঘন্য পাপ করেছে। সেই সময় না বুঝলো জীবনের শেষ সময় এসে মনে হচ্ছে সব কিছুর জন্য তারই দোষ ছিল। এবারে হয়তো প্রায়শ্চিত্ত করার আর কোনো সুযোগ রইল না। তবে অবাগা সন্তানের পিতাকে কিংবা নিজের জানোয়ার স্বরূপ
স্বামীকে শেষ মুহূর্তে একবার দেখতে না পারার আফসোস যেন আনার মৃত্যুর পরও শাস্তি দিবে না, আফসোস যেন মৃত্যুর পরও শান্তি দিবে না। কিন্তু সত্যি আফসোস, তার এই ইচ্ছে আর পূর্ণ হলো না, বরং এর আগে গ্রীষ্ম গহ্বরের ন্যায় কালো অন্ধকারে ঘেরা অতল গভীরতায় ডুবে গেল আনায়া। সঙ্গে ছিন্ন ভিন্ন হলো জগৎ দুনিয়া থেকে সকল সংযোগ। মিডিয়াতে বর্তমানে ব্রেকিং নিউজ হয়ে দাঁড়িয়েছে রকস্টার ভিকের গাড়ি খাদে পড়েছে, আর সেখান থেকে কেনিথের সাথে আরও একটি মেয়েকে উদ্ধার করা হয়েছে। দুজনের অবস্থা এতটাই খারাপ যে কেনিথকে সবাই সহজে নিতে পারলেও আনায়ার পরিচয় ঠিকঠাক কেউ শনাক্ত করতে পারেনি। আর হঠাৎ ভিকের সাথে এই অজ্ঞাত মেয়েও যেন সবার কাছে অত্যন্ত কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ তো হিসেব মেলাতে ব্যস্ত যে এই মেয়ে সে কিনা, যার সাথে নানানভাবে কেনিথের অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, যেগুলো নানান সময়ে মিডিয়ায় অনেক বেশি ভাইরালও হয়েছে। পুরনো নানান জটগুলো নিয়ে মিডিয়া আবারও ঘাঁটতে বসেছে। তবে কেনিথের ভক্তদের মাঝে নানান চিন্তা ঘিরে ধরেছে। তাদের একটাই প্রত্যাশা, তাদের ভিকে যেন একদম ঠিক হয়ে যায়। হসপিটালের আইসিইউতে আনায়া আর কেনিথ দুজনেরই কড়া ট্রিটমেন্ট চলছে। আনায়ার চেয়ে কেনিথের অবস্থা অত্যাধিক খারাপ, বলতে গেলে একদম জীবন বাঁচা মরার পথে। দুজনেরই কম বেশি মাথায় আঘাত লেগেছে। গাড়ি খাদে পড়ার অল্প সময়ের মাঝেই চারপাশে লোকজন জড়ো হয়ে বড়সড় শোরগোল পড়ে যায়। এদিকে পাভেলেরও নিজস্ব নানা আলাদা লোকজন থাকে নিজের কাজের জন্য, যারা বেশিরভাগ কেনিথের কাজকর্মের জন্য লেগে থাকে, কিংবা এদের বিশেষ টিমও বলা যেতে পারে। যে কারণে এই দুঃসংবাদটা তার কাছে পৌঁছাতে বেশি দেরি লাগেনি। পাভেল আগে ভাগে নিজের টিমদের পাঠিয়ে দিয়েছিল পরিস্থিতি সামলাতে, আর সে নিজে আলাদা করে যত দ্রুত পেরেছে যথাস্থানে পৌঁছে গিয়েছে। পাভেল পৌঁছে সবার আগে মিডিয়াদের ভিড় জমার আগেই আনায়া আর কেনিথকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করেছে। অতঃপর যত বেস্ট ডক্টর ছিল সব একসাথে লেগে পড়েছে ট্রিটমেন্টের জন্য। পাভেলের দশাও এখন খুব বাজে, ওর মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছে এসব দেখে। কখনো কল্পনাতেও ভাবেনি যে আজ এমন কিছু ঘটবে। কেনিথ বের হওয়ার আগেও পাভেলকে জানিয়েছিল যে আজ কেনিথ আনায়াকে নিয়ে শিকদার বাড়িতে যাবে। তবে তারা হঠাৎ কেন ওই রাস্তায় আবার এমন দুর্ঘটনা? পাভেলের মাথা পুরো ঘুরছে, তবে এতটুকু বুঝতে পারছে যে এটা ইচ্ছেকৃত। এটা যে কেনিথ নিজে থেকেই করেছে তাও তার তীক্ষ্ণ মাথায় জানান দিচ্ছে কিছু একটা নিশ্চিত হয়েছিল, নয়তো কেনিথ এমন কিছু কখনোই করতো না। পুরো গাড়ি এমনভাবে খাদে পড়ে বিধ্বস্ত হয়েছে যে আনায়া আর কেনিথ যে বেঁচে রয়েছে এটাই বিস্ময়কর ব্যাপার। কিন্তু কথা হলো মিস লুসিয়াকে তিনি কি বলবে, সে শুনে কিভাবে বা রিয়াক্ট করবে। দেখতে দেখতে হসপিটালে আরো 7 দিন পেরিয়ে গেল। আনায়া 2 দিনের মতো আইসিইউতে ছিল। এরপর ওর অবস্থা উন্নতি হলে ওকে আলাদা কেবিনে শিফট করা হয়। আনায়াকে মোটামুটি সুস্থ বলা চলে, এমনিতে ওর খুব বেশি আঘাত লাগেনি যতটা কেনিথের ক্ষেত্রে হয়েছে। আনায়ার মাথার চেয়ে বেশি পাশে আঘাত লেগেছিল। এখনো কপালে আর পায়ে সাদা রঙের ব্যান্ডেজ পেঁচানো। খাওয়া দাওয়া কথাবার্তা টুকটাক সব করতে পারলেও পায়ের জন্য হাঁটা চলাটা ঠিকঠাক করতে পারে না সে। হয়তো খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়, নয়তো হুইল চেয়ার ব্যবহার করতে হয়। তবে এদিকে কেনিথের অবস্থা শুরু থেকেই নাজুক। আইসিইউতে নেওয়ার পর 24 ঘন্টার অনেক আগেই আনায়ার জ্ঞান ফেরানো গেলেও কেনিথের ক্ষেত্রে বেঁধেছিল বিপত্তি। কেনিথের জ্ঞান ফেরানো নিয়ে যেন এক বিশাল যুদ্ধের ময়দানে নেমে গিয়েছিল হসপিটালের লোকজন। এদিকে এই খবর মিডিয়ার কানে যেতেই তা হয়ে যায় যে কেনিথ নাকি আর বেঁচে নেই। আর এই খবর অফিসিয়ালি কেউ প্রকাশ করছে না। তবে এসবের ধার ধারতে একটু আগ্রহী ছিল না পাভেল। সে যথাসাধ্য নিজের লোক লাগিয়ে চেষ্টা করছে যেন এই মিডিয়াতে নতুন কোনো প্রকার খবর না পৌঁছায়, নয়তো এদের কাজই হলো বিপদের সময় নতুন করে আরেক বিপত্তি বাঁধানো। আর যখন কেনিথের জ্ঞান ফিরল তখন পাভেল নিজেই সবার কাছে এই খবর ছড়িয়ে দিয়েছে। তবে কোনোভাবেই আনায়ার বিষয়ে কোনো কিছুই বাহিরে যেতে দেয়নি। আনায়া চুপচাপ কেবিনে নিজের বেডে বসে রয়েছে। পাভেল বলেছিল আজ নাকি কেনিথকে আইসিইউ থেকে আলাদা কেবিনে শিফট করা হবে। জ্ঞান ফেরার পর থেকে এখন পর্যন্ত একবারও তার আর কেনিথের সাক্ষাৎ হয়নি। ডাক্তারই নিষেধ করেছিল এই ব্যাপারে। যেহেতু আনায়া নিজেও মানসিক আর শারীরিকভাবে অসুস্থ, তাই একেবারে কেনিথকে আলাদা শিফট করানোর পরে সে কেনিথের সাথে দেখা করার সুযোগ পাবে। এদিকে অবশ্য পাভেল কয়েকবার কেনিথের সাথে দেখা করে এসছে, কিন্তু কেনিথ সেভাবে কোনো রেসপন্স করেনি ওর সাথে।
আর দুর্ভাগ্যবশত কেনিতকে সর্বপ্রথম অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরেই ট্রিটমেন্টের সুবিধার্থে ওর বড় বড় চুলগুলো একদম পুরোটাই কেটে ফেলা হয়েছে। মূলত কেনিথের জীবনে হয়তো এটাই প্রথম যে তাকে এমন কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো। আর এদিকে আনায়া এখন যেন আরো অদ্ভুত হয়ে গিয়েছে। সে নিজেও এখন বুঝে না সে সবসময় কি ভাবে। না, সে আর আগের মতো কিছু ভাবে না। সবসময় শূন্য মাথায় চুপচাপ বসে থাকে। যখন যে যেটা করতে বলে তা করে নেয়। নিজ থেকে কিছু ভাবা কিংবা করার মতো সক্ষমতা আর তার নেই। প্রায় অনেকক্ষণ পর পাভেল আনায়ার কাছে এলো। আনায়া চুপচাপ রইলেও কোথাও যেন মনে হচ্ছিল সে এতক্ষণ পাভেলেরই অপেক্ষায় ছিল। পাভেল আসতেই তাকে জানালো যে কেনিথকে আলাদা কেবিনে শিফট করা হয়েছে। সে যদি চায় তবে তার সাথে দেখা করতে পারে। আনায়া এটা শুনে তেমন কোনো রেসপন্স করলো না। এদিকে পাভেল মোটামুটি জেনে গিয়েছে যে সেদিন আদতে কি ঘটেছিল। সেসব জেনে শুধু সে হতাশই হয়েছে। এমনটা তার কখনোই প্রত্যাশা ছিল না। পাভেল কিছুক্ষণ আনায়ার পাশে দাঁড়িয়ে থাকার পর কি যেন ভেবে আর কেবিন থেকে বেরিয়ে গেল না, বরং গিয়ে আনায়ার পাশে টুল টেনে বসে পড়ল। এরপর খানিকটা ইতস্ততভাবে বলতে লাগলো, বলছিলাম, আপনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতোই ভাবতে পারেন। নয়তো কি যেন বলে, ও হ্যাঁ, দেবরমশাই না ভাই, যাই হোক কিছু একটা। আনায়া ওর কথা শুনে পাশে ফিরে ওর দিকে তাকালো। ওর স্বাভাবিক চাহনিতে পাভেল খানিকটা তটস্থ হয়ে পুনরায় বলতে লাগলো, দেখুন, আপনার বাবার সাথে যেটা হয়েছে তা আমার মতে একদম ঠিক ছিল। জানি সেসব অনেক বেশি নৃশংস, কিন্তু ওসব তো আপনার বাবার প্রাপ্যই ছিল। কিন্তু বস আপনার সাথে যা পাগলামি করছে তা আমি মোটেই সমর্থন করি না। উনি যা করছে তা নিঃসন্দেহে তার পাগলামি চিন্তাভাবনার জন্য অনেক খারাপই করছে, অথচ আপনার কোনো দোষই ছিল না। আমি আমার মনে হয় কথাগুলো গুছিয়ে বলতে পারছি না। পাভেল একবার জোরে দীর্ঘশ্বাস ফেল। পাভেল আনায়ার নজর থেকে নজর সরিয়ে মাথাটা খানিক নিচু করে বলল, আপনার কাছে আমার একটা অনুরোধ রয়েছে। জানি না আপনি কি বলবেন, কিন্তু আমি চাই যে আপনাদের দুজনের মাঝে সবকিছু ঠিক হয়ে যাক। দেখুন, বসকে আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি। সে এরকম নয়, একদমই এরকম নয় সে। সময় আর পরিস্থিতি হয়তো আজ তাকে এমনটা বানিয়ে দিয়েছে। কিন্তু মন থেকে বলছি, আপনি যদি ওনার ভেতরটাকে পরখ করে দেখেন তো আপনিও বুঝতে পারবেন যে উনি এতটাও খারাপ নয়। সে আসলে ধরে বেঁধে নিজের ভালো সত্তাকে এভাবে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার মতে আপনি আপনার কি করা উচিত? আচমকা আনায়ার মুখ থেকে কথা শুনতে পাবে তা পাভেল ভাবেনি। পাভেল আনায়ার এহেন কথায় মাথা তুলে আনায়ের দিকে তাকালো। আনায়াকে একদম স্বাভাবিকই মনে হচ্ছে, তবে এই সামান্য কথাতে যেন ভিন্ন কিছুর আঁচ পেল পাভেল। পাভেল কয়েকবার চোখের পাপড়ি ঝাপটিয়ে বলল, আপনারা একটা সমাধানে চলে আসুন। আমি জানি বস একজন সাইকো, তবে আপনি খেয়াল করে দেখুন, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে নিজেকে কতটা শুধরে নিয়েছে। মানছি সেসব হয়তো নিজের উপর জোর খাটিয়েই করেছে, কিন্তু করছে তো। এসব কিন্তু বসের জন্য এক অবিশ্বাস্য বিষয়। আমি হয়তো উল্টোপাল্টা বলছি, কিন্তু আপনি বুঝুন প্লিজ। আপনারা দুজনে মিলে চেষ্টা করলে সব ঠিক হয়ে যাবে। বস জীবনে যা যা বদ অভ্যেস বানিয়েছে দেখবেন সব একদম ঠিক হয়ে গিয়েছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে গত 4 মাসে উনি একটা খারাপ কাজও করেনি, অথচ এতদিনে তিনি 10 থেকে 12 জনকে এমনিতেই উপরে পাঠিয়ে দেয়। কি আর বলবো আমি জানি না, কিন্তু আমার প্রত্যাশা একটাই যে আমি বস রূপের কেনিথকে নয়, বরং আরো একবার বড় ভাই স্বরূপ ভিডান শিকদারকে দেখতে চাই। সেই বড় ভাই যার মাঝে কোনো অন্যায় থাকবে না, যে অন্যকে কষ্ট দিয়ে নিজে শান্তি পেতে চাইবে না। আমি আপনাদের একটা স্বাভাবিক সংসার স্বচক্ষে দেখার আশা করি। একদম স্বাভাবিক মানুষের মতো দুজনে বাঁচুন, সেই আশা করি। নয়তো আপনারা যে খেলায় রয়েছেন তাতে ধ্বংস ব্যতীত কখনোই কিছু পাওয়া যাবে না, যার পরিণাম হিসাবে হয়তো আপনাদের অনাগত নিষ্পাপ সন্তানের বলি দিতে হবে। আচমকা সন্তানের বিষয়টি উঠতেই আনায়ার চোখ ছলছল করে উঠল, তবে মুখ ফুটে একটা কথাও বলল না। অন্যদিকে পাভেল ওকে এভাবে দেখে ঠোঁট চেপে হতাশাগ্রস্ত হয়ে মুচকি হাসল। এইভাবেই হসপিটালে আরো 3 দিন কেটেছে, অথচ এর মাঝে আনায়া এখন পর্যন্ত একবারও কেনিথের সাথে দেখা করতে চায়নি। পাভেল অনেকবার বলেছে, কিন্তু আনায়া সেসব কথায় কোনো প্রতি উত্তর করেনি। আনায়া থেকে কোনো রেসপন্স না পেয়ে পাভেলও
তেমন আর জোর করতে পারেনি, কিন্তু এদের সম্পর্কের এমন অবনতি তাকে খুব হতাশ করছে। আনায়া যেমন কেনিথের মুখ দেখতে আগ্রহী নয়, তেমনই কেনিথও। এখন পর্যন্ত একবারও কেনিথ আনায়ার কথা কাউকে জিজ্ঞেস করেনি। ও কেমন আছে কিংবা কি খবর কিছুই না। শুধু জ্ঞান ফেরার পর শুধু একবার পাভেলকে বলেছিল যে ও কি মরে গিয়েছে? পাভেল তখন কেনিথের এই ধরনের জিজ্ঞাসায় কিছুটা হকচকিয়ে গিয়েছিল। মনে মনে ভেবেছিল যে কেনিত কি সত্যি মরার প্রস্তুতি নিয়েছিল নাকি? তবে যথারীতি সে কেনিথকে তার সংক্ষিপ্ত উত্তরটা দেওয়া ব্যতীত আর কিছুই বলতে পারেনি। বর্তমানে আনায়া কেনিথ দুজনেই আগের চেয়ে খানিকটা সুস্থ। আনায়া নিজ থেকেই মোটামুটি ভালোই হাঁটাচলা করতে পারে। অন্যদিকে কেনিথ খানিকটা কষ্ট করে হলেও নিজ থেকে বসতে কিংবা দাঁড়াতে পারে। রাতটা খুব বেশি নয়। পাভেল কাজের জন্য একটু হসপিটালের বাইরে গিয়েছে। যাওয়ার আগে যথারীতি পুরো হসপিটালকে দুজনের দেখাশোনার দায়িত্ব দিয়েছে। তবে পাভেল যে হসপিটালে নেই তা আনায়া জানা নেই। একটু আগে একজন নার্স এসে তাকে কিছু ওষুধ খাইয়ে দিয়ে গিয়েছে। আপাতত খাওয়া দাওয়া শেষে চুপচাপ বেডে বসে বসে কিছু একটা ভাবছে। আনায়া তো শুরু থেকে পুরোটা সময় শুধু ভাবতেই থাকে। তবে সেদিন পাভেলের বলা কথাগুলোর পর থেকে তা ভাবনা চিন্তা খানিকটা ভিন্ন রূপ নিয়েছে। আগে চোখে মুখে সব সময় মলিনতা বিরাজ করত, কিন্তু এখন ওর চোখে ভিন্ন কিছু সন্ধান মিলে। ওর ভাবনা চিন্তার মাঝে মাঝেই চোখ জোড়ায় লাল আগুনের শিখার ন্যায় ত্বরান্বিত হয়ে ওঠে। আনায়া আজ এতদিন পর হঠাৎ কি যেন ভেবে কেনিথের সাথে দেখা করতে চাইল। ও গিয়ে নার্সের কাছে পাভেলের কথা জানতে চাইল, কিন্তু নার্স তাকে জানালো যে পাভেল হসপিটালে নেই, সে বাইরে গিয়েছে। অতঃপর আনায়া ভেবে নিজেই নার্সের অনুমতি নিয়ে কেনিথের কেবিনে চলে গেল। আনায়া কেবিনে ঢুকতেই দেখল কেনিথ হাত দুটো বেডে টান টান করে ভর দিয়ে বসে রয়েছে, মাথাটা খানিক নিচের দিকে ঝুঁকানো। তার সামনে একজন নার্স মাথার সাদা ব্যান্ডেজটাই কিছু একটা করছে। নার্সের কাজ হয়তো প্রায় শেষ। নার্স আনায়ার দিকে তাকালে আনায়া স্বাভাবিকভাবেই তাকায়। তবে নার্স হয়তো বিষয়টি বুঝতে পেরে নিজ থেকে প্রয়োজনীয় কাজগুলো দ্রুত সেরে রুম থেকে বেরিয়ে পড়ে। নার্স চলে যাওয়ার সময় দরজাটা ভালো করে চাপিয়ে দিয়ে গিয়েছে। এদিকে আনায়াও কেনিথের থেকে অনেকটা দূরেই দাঁড়িয়ে, আর কেনিথও চুপচাপ বিছানায় একইভাবে বসা। দুজনের মাঝে সম্পূর্ণ পিনপত নীরবতা। প্রায় অনেকক্ষণ সময় এইভাবে অতিবাহিত হওয়ার পর কেনিথ বলতে লাগলো, কি একটা কপাল নিয়ে এসেছিলাম, মরতে গিয়েও মরছি না। এই বলেই কেনিথ তার ছেলের সাথে হেসে মাথা তুলে পাশে ফিরে আনায়ের দিকে তাকালো। আনায়া একদম চুপচাপ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে, তার ভাবমূর্তিতে বিশেষ কোনো পরিবর্তন নেই। কেনিথ পুনরায় বলল, আবারও বাধা হয়ে গেলাম তাই না? বেঁচে যাওয়াটা মনে হয় উচিত হলো না। আনায়া এবারও কিছু বলল না, বরং ধীর পায়ে কেনিথের দিকে এগিয়ে এলো। ওকে নিজের কাছে আসতে দেখে কেনিথ তার ছেলের হাসি হাসলো। বল, কি বলতে এসেছিস? আনায়া কেনিথের সামনাসামনি দাঁড়িয়ে কেনিথের প্রশ্নের উত্তরে নির্বিকারে বলে উঠল, কিছু না। কেনিথ কিঞ্চিত কপাল কুঁচকে ফেলল, তবুও তার ঠোঁটে ঝুলছে তার ছেলের হাসি। তবে আমি এখনো বেঁচে আছি কিভাবে তা দেখতে এসেছিস? আনায়া মাথা নাড়িয়ে বলল, না। খেয়ালই করবি না, বিরক্তি লাগছে। কেনিথের শক্ত চোখ মুখের দিকে আনায়া নির্বিকারে তাকিয়ে, তবে এবারও আলাদা কিছু বলল না, যে কারণে কেনিথ নিজেই খানিকটা অস্থির হয়ে উঠল। কিছু বলার না থাকলে চলে যেতে পারিস। এতদিন পর তোর মাঝে আমাকে দেখার জন্য দয়া ধর্ম জেগেছে, এটাই অনেক। এত অস্থির হচ্ছেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমি কেনিথ চুপ থেকে কিঞ্চিত হাসল। কাহিনী কি বলতো? তোর এই স্বাভাবিক ভাবমূর্তিকেই আমার অস্বাভাবিক লাগছে। আনায়া চুপ রইল। কেনিথ কিছুক্ষণ আনায়া নির্বিকার চাহনিতে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকার পর আড়ালে দীর্ঘশ্বাস ফেলল। বলেছিলাম যদি আমি মরি আর তুই বাঁচিস তবে তুই রেহানের কাছে চলে যাস, কারণ তোকে বাধা দেওয়ার জন্য আমার মতো কোনো জানোয়ার থাকবে না। কিন্তু আমি এখনো বেঁচে রয়েছি দেখে এই নিয়ে চিন্তা হচ্ছে। চিন্তার কিছু নেই, আমি এখনো কোনো বাধা দেব না। তুই চলে যেতে পারিস। তোর বাপের সাথে যা করেছি তার জন্য মরে গেলেও আমি মাপ চাইব না।
কিন্তু তোর সাথে হয়েছি তার জন্য এখনো পুরোপুরি মাপ চাইবো না আমি, কারণ আমার হক ছিল। মানুষ কারো ব্যক্তিগত সম্পদ নই যে কেউ তার হক অনুযায়ী ভোগ করবে। কেনিথ চোখ ছোট ছোট করে আনায়ের দিকে তাকালো। হঠাৎ এত কথা বলছিস যে? এবার অ্যাক্সিডেন্ট হয়ে কি মুখে খই ফোটার সিস্টেম চালু হয়ে গিয়েছে? উল্টাপাল্টা তো আপনিও বলছেন। এমন হাস্যরসের কথাবার্তা আপনার মুখে মানায় না। বাপরে, ভালো জানিস তো আমায়। এখন মূল কথায় আয়। আমার কাছ থেকে কিছু নিতে এসেছিস? সেরকম হলে আপাতত আমার কাছে নিজের জীবনটাই আছে, এটা চাইলে দিয়ে দিব। এখন নিজেরই ফালতু জীবন নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। দুঃখিত, আপনি ভুল ভাবছেন। আমি আপনার কোনো কিছু নই, বরং আপনার কাছে থাকা আমার নিজস্ব কিছু নিতে এসেছি। কেনিথ কপাল কুঁচকে বলল, তুই কি ডিভোর্স পেপার টাইপের কিছু চাচ্ছিস? দেখ, তারা আমাদের বিয়েটা শুধু ধর্মীয়ভাবে হয়েছে, সেখানে তোর বাপে আলাদা করে কোনো আইনি ডকুমেন্টস বানায়নি যে তোকে এখন আমাকে আলাদা করে ডিভোর্স দিতে হবে। দিতে হলে ধর্মীয়ভাবে তালাক। আমার বোন কোথায়? কেনিথ আনায়ার কথায় আকস্মিকভাবে চুপ হয়ে গেল। আনায়ার স্বাভাবিক চেহারাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কেনিথ মুখ ঘুরিয়ে পাশে নজর ফেরালো। মিস্টার কেনিথ, আমি জানতে চাইছি আমার বোন ইনায়া কোথায়? কেনিথ নির্বিকারে বলল, জানি না। আনায়া খানিকটা জোর গলায় বলল, জানি না মানে? কেনিথ মুখ তুলে আনায়ার দিকে তাকালো, অতঃপর নিচ থেকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ঠিকঠাক উঠে দাঁড়ালো। অবশ্য কেনিথের মতো এসব পাগলাটে মানুষদের জন্য এসব অস্বাভাবিক নয়। কেনিথ দৃঢ়তার সঙ্গে বলল, জানি না মানে জানি না। পালিয়ে গিয়েছে ও। আনায়া খানিকটা বিস্ময়ের চোখে তাকিয়ে বলল, মিথ্যে বলবেন না, আর দয়া করে কোনো হেয়ালি করবেন না। আমার বোনকে ফিরিয়ে দিন। সত্যি বলছি, নিজেদের এমন অবস্থা করব যে মরার পরেও আপনি আমাদের সন্ধান পাবেন না। সর্বোচ্চ দূরে চলে যাব আমরা। আমাদের নিয়ে আপনি কিংবা অন্য কারো আর কখনো কোনো সমস্যা হবে না। আমার জীবনে আর কিছুই চাই না। সবার জীবনের অভিশাপ আমি, কিন্তু এবার সবাইকে মুক্তি দিতে চাই। বলুন ইনায়া কোথায়? আমি জানলে তোর সাথে এত কথা বাড়াতাম না। আমার সত্যি জানা নেই ও কোথায়। ওকে গত কয়েক মাসে আমিও অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। এবার আনায়া খানিকটা জ্বলে উঠল, চোখ মুখ শক্ত হয়ে গেল। এতদিন অনেক সহ্য করেছে, সঙ্গে অনেক কিছু ভেবে নিয়েছে এই কদিনে। কৌশলে পাভেলের কাছে ইনায়ার সম্পর্কে জানতে চেয়েও তেমন কিছু জানতে পারেনি। তবে এটুকু জানে যে তার বোন বেঁচে রয়েছে। আর এখন কেনিথও কিছু বলছে না। আনায়া এবার খানিকটা ঝাপটে কেনিথের জামার বুকের অংশটা খিঁচে ধরল। তারপর হেসে বলল, অনেক সহ্য করেছি। আমার বাপের সাথে যা করেছিস সেটা নিয়ে না হয় আমি কিছু বলবো না। আমার সাথে যেটা করেছিস সেটাও আমার প্রাপ্য, কারণ আমি পাপী। এক নিষ্পাপ বাচ্চাকে মারার মতো জঘন্য পাপ আমি করে ফেলেছি। হোক সেটা পুরোটা তোর কার্যকলাপের ফল হিসেবে, তবুও পাপটা আমিই করেছি। আর আমি পাপী হওয়ার পাশাপাশি এক অভিশাপ। সবার জীবনের অভিশাপ আমি। প্রত্যেকে আমার জন্য ধ্বংস হতে হয়েছে। কেউ চিরতরে হয়েছে আর কেউ প্রতিনিয়ত হচ্ছে। সব হিসেব নিকেশ মিলিয়ে আমাকে জ্যান্ত পুড়িয়ে শাস্তি দিলেও আমার কোনো আফসোস রইবে না। কিন্তু আমার বোন, ও একটা অন্যায়ও করেনি, কোনো দোষ নেই ওর। তবে ওর সাথে কিসের শত্রুতা মেটাতে চাস তুই? বল, ওকে কোথায় রেখেছিস, কি করেছিস ওর সাথে, বল। কেনিথ এতক্ষণ চুপচাপ সব শুনলেও শেষ মুহূর্তে আনায়ার হাতের থাবার শক্ত হয়ে এলে কেনিথের চোখ মুখও আরো বেশি দৃঢ় হয়। পরবর্তীতে আনায়া খানিকটা চিল্লিয়ে বলতে নিলে কেনিথ শক্ত হাতে আনায়ার গাল শক্ত হাতে চেপে ধরে আর ওকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে আটকে ফেলে। অতঃপর সে নিজেও হিসিয়ে বলতে লাগলো, ও শুধু একা তোর বোন নয়, ও আমারও বোন হয়। তাই এসব হাদিস দেওয়া বন্ধ কর। তাহলে বলছিস না কেন ও কোথায়, কি করেছিস? সীমা অতিক্রম করিস না। শেষবারের মতো বলছি, মন দিয়ে শুনে রাখ। আমি জানি না ইনায়া কোথায়। ও নিরুদ্দেশ হয়েছে। পারলে তুই নিজেও হয়ে যা।
শান্তি পাই আমি। তোর এই বিষাক্ত চেহারাটা আমার একটু দেখতে ইচ্ছে করে না। নিজেকে অভিশাপ ভাবিস? তবে মরে যা, আমার সাথে সাথে বাকি সবাইও শান্তি পেয়ে যাবে। আর তা না পারলে অন্তত আর কখনো আমাকে নিজের এই মুখটা দেখাস না। যদি বিন্দু পরিমাণ লজ্জা শরম আর আত্মসম্মান থাকে তো তবে